আসসালামু আলাইকুম। আমরা বিগত সনের বার বিজিএস এর আসা সকল প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের ফৌজদারি কার্যবিধির পঞ্চম ক্লাস। আজকে আমরা গতকালকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, যে পুলিশ প্রতিবেদন কি, পুলিশ কিভাবে প্রতিবেদন দেওয়া হয়, হ্যাঁ, ফাইনাল রিপোর্ট কি, চার্জশিট কি, ফাইনাল রিপোর্ট কয় প্রকার, ওই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছিলাম। এবং পুলিশের প্রতিবেদন আহ, যেটা দিল, এটা কি আদালত তাকে কোনো প্রতিবেদন দিতে বাধ্য করা যায় কিনা, হ্যাঁ, এবং একজন তদন্তকারী কর্মকর্তা যে ওনার কেস ডায়েরি কি, বা এই যে কেস ডায়েরিতে কি কি বিষয় উনি অন্তর্ভুক্ত করবেন, নারাজি কি, কেউ যদি আপনার কোনো একটা চার্জশিট দেওয়া হইলো সেক্ষেত্রে নারাজি দিতে পারে কিনা, আসামি পক্ষ পারে নাকি আপনার হলো যে অভিযোগ করে আছে ফরিয়াদি পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। এরপরে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। দেখা গেছে যে দুটা মামলা যদি একসাথে করা হয় সেক্ষেত্রে কোন মামলাটার কি হবে, একটা নালিশি মামলা করলো আর একটা জিআর মামলা করলো, অর্থাৎ থানায় মামলা করলো, সেক্ষেত্রে কি হবে, সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। আমরা দেখার চেষ্টা করেছি দোষ স্বীকারোক্তি কি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা গতকালকে ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দেখব কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। আজকে আমরা সেই বিষয়টাই দেখার চেষ্টা করি, কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। দেখেন, অভিযুক্তকে অব্যাহতি, এটা 241-এর কতেও আছে। দুই জায়গায় আমাদের বিচার পদ্ধতি কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে। একটা হলো ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার আছে, আর একটা হলো দায়রা আদালতে বিচার আছে। তাহলে দুই জায়গা থেকেই একটা লোককে কি দেওয়া যায়? অব্যাহতি দেওয়া যায়। সেম এখানে দেখেন 241-এর কতে এবং 265-র গতে অব্যাহতি দেওয়ার একটা বিষয় আছে। দেখেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন হলে আদালত চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দিতে পারে। 141 ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মামলার রেকর্ড বা উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বা অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি, প্রসিকিউশন বা অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ করে যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন, সেক্ষেত্রে চার্জ গঠন না করে ম্যাজিস্ট্রেট 241-এর ক ধারায় এবং দায়রা আদালত 265-এর গ ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। তাহলে আপনারা তো বুঝতে পারছেন যে কখন একজন আসামিকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। একটা দেখা যাচ্ছে যে চার্জ গঠনের পূর্বে ওনাদের কাগজপাতি যা যা আছে ওই বিষয়গুলো, দাখিলকৃত কাগজপত্র গুলো দেখে আদালতের কাছে যদি মনে হয় যে আসলে এটা একটা ভিত্তিহীন, এই মামলাটা সামনের দিকে প্রসিড হইতে পারে না, এখানে তাকে অব্যাহতি দেওয়া দরকার, তাইলে এখানে অব্যাহতি দিয়ে দিবে। এরপরে দেখেন, আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি। এগুলো সব সহজ হিসাব, আপনারা পারেন, আশা করছি আপনারা অনেক বেশি পড়ছেন। এরপরে দেখেন, কোন ফৌজদারি মামলায় অভিযোগ গঠনের সময় কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হয়। একটি মামলায় অভিযোগ গঠনের সময় কোন কোন বিষয়গুলো আপনার বিবেচনায় নেওয়া হয়। এরপরে বলছে যে একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেয়, এই বিষয়গুলো এখানে বলা আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বলতেছে যে মামলায় রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করে তারা। মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করে, এবং মামলার রেকর্ড অর্থ হলো 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট বা রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক 161 ধারার লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, অথবা 164 ধারার ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, অথবা এখানে ময়না তদন্তের রিপোর্ট, সুরতাল রিপোর্ট,
জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট বা নালিশি মামলার ক্ষেত্রে নালিশি দরখাস্ত ইত্যাদি। এবং প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবে যদি থাকে, প্রসিকিউশন বা অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবে। এই বিষয়গুলো অভিযোগ গঠনের আগে তারা কি করবেন, অভিযোগ গঠনের সময় এই বিষয়গুলো বিবেচনায় নিবে। এই যে মোটামুটি কি কি তারা স্টেপ নিল, একটা মামলার পূর্ববর্তীতে কি কি বিষয়গুলো হয়, এই বিষয়গুলো দেখেই একটা মামলা কি করবে, অভিযোগ গঠন করবে, অর্থাৎ চার্জ ফ্রেম করবে। সিপিসিতেও যেমন 14 আদেশে চার্জ ফ্রেমের কথা বলা আছে, এখানেও চার্জ ফ্রেমের কথা বলা আছে। তাইলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আসলে ডিপলি আলোচনা করতে চাইতেছি না, ডিপলি আমরা আমাদের 5 ক্লাসগুলোতে ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতেছি যে আসলে কোন কোন প্রশ্নগুলো বিগত সনে আসছে এবং এগুলো একটু করে আমরা দেখার চেষ্টা করছি। আপনারা হয়তো বিরক্ত হবেন যে বেশি কথা বললে। যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1998-103 মামলায় বলা হয়েছে, অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামি দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনায় করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিল করা যায় না। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার সময় দায়রা বিচারকের দায়িত্ব হচ্ছে অভিযোগকারী পক্ষের সংগৃহীত প্রমাণাদি বিচারিক মন দিয়ে বিবেচনা করে দেখা। তদ্রূপ বিবেচনার পর যদি দেখা যায় যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো যথেষ্ট ভিত্তি নেই, তখন তিনি আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে, অন্যথায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি, একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন, অর্থাৎ বলতেছে দি পেনাল কোড 1860-এর 143, 323, 379। তাহলে দাখিলকৃত একটা এফআইআর, এর প্রেক্ষিতে 8 জন এফআইআর নামী ও আসামির বিরুদ্ধে এবং একজন নতুন ভাবে যুক্ত পলাতক অভিযুক্ত এক্স এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হলে এক্স আদালতে আত্মসমর্পণমূলক জামিনের এবং সে সাথে অব্যাহতির প্রার্থনাও করেন। তিনি দাবি করেন যে তিনি 80 বছর বয়স্ক একজন ব্যক্তি, কথিত অপরাধ সংঘটনকালে তিনি বিদেশে ছিলেন, তদন্ত সঠিকভাবে হয়নি, তাকে অশর্তভাবে অভিযুক্ত করা হয়েছে, তিনি তার জন্ম সনদ পাসপোর্ট দাখিল করেছেন। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান উদ্ধৃতি ক্রমে দরখাস্ত দুটি নিষ্পত্তিতে আপনার মতামত ব্যক্ত করুন। তাহলে অব্যাহতি দরখাস্ত নিষ্পত্তিতে যে আমার মতামত কি হচ্ছে, যে অব্যাহতি দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আসামির দাখিলকৃত কাগজপত্র বিবেচনার কোনো সুযোগ নাই। আমরা ইতিমধ্যে বলেছি যে এখানে আসামি পক্ষের কোনো কাগজপাতি দেখার কোনো সুযোগ নাই, সে যেখানে ছিল, সে যদি অন্যত্র থাকে সেটা প্রমাণ করবে উনি পরবর্তীতে, তাকে যখন সুযোগ দেওয়া হবে। কিন্তু আদার্সওয়াইজ এই জিনিসগুলো অব্যাহতি দরখাস্ত বিবেচনায় কাগজপত্র দাখিলের আসামি পক্ষের কোনো সুযোগ নাই। আসামি পক্ষের দাখিলকৃত কাগজপত্র তার জন্ম সনদ, পাসপোর্ট, ঘটনার সময়, ওই তারিখে তিনি বিদেশে ছিলেন, তদন্ত সঠিকভাবে হয়নি, তাকে অসত্যভাবে অভিযুক্ত করা হয়েছে, অভিযুক্ত এমন দাবির সমর্থনে দাখিলি কাগজাদি যেমন পাসপোর্ট বিবেচনা করে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া আইন সিদ্ধ না। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে হবে যে এগুলো এখন এই মুহূর্তে এগুলো দেখার বিষয় না। এগুলো দেখবেন, এগুলো দেখবে কখন, এগুলো দেখবেন হচ্ছে হলো যখনই আসামি পক্ষের কি হবে, সাক্ষ্য নেওয়া হবে, তখন এই বিষয়গুলো দেখবে। এর আগে এগুলো দেখে তাকে অব্যাহতি দেওয়া, সে বাঁচার কোনো সুযোগ নাই। অন্তত ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এক্ষেত্রে সে মানে এখান থেকে এইসব প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে এবং মামলার রেকর্ড অর্থ হলো 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র হলো পুলিশ রিপোর্ট কর্তৃক 61 ধারা লিপিবদ্ধ সাক্ষীদের জবানবন্দি, 164 ধারার ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত ময়নাতদন্তের রিপোর্ট, সুরতাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট, নালিশি মামলার ক্ষেত্রে নালিশি দরখাস্ত ইত্যাদি। প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিয়ে যদি থাকে প্রসিকিউশন পক্ষ অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবেন।
এরপরে আমরা একটা মামলা একটু আগে দেখেছিলাম যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1983-103। এই মামলায় বলা হয়েছে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিলও করা যায় না। অভিযোগ গঠনের পরে বিচারকের সময় আসামি তার দলিলপত্র দাখিল করতে পারে। তাইলে অভিযোগ গঠনের পরে বিচারের সময় আসামি তার কি করতে পারে, দলিলপত্র দাখিল করতে পারে। তাহলে এই রেফারেন্সটা আপনারা একটু মনে রাখতে পারেন, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1998-103, এটা একটু নোট ডাউন করেন। এরপরে দেখেন জামিনের দরখাস্ত নিষ্পত্তিতে মতামত। তাইলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 1860-এর 143, 323 ধারার অপরাধটি জামিনযোগ্য, কিন্তু 379 ধারার অপরাধটি জামিন অযোগ্য। তাইলে আপনারা দেখবেন যে কোন কোন অপরাধটা, পেনাল কোডের কোন অপরাধটা জামিনযোগ্য, কোনটা জামিনযোগ্য নয়, সেটা কোথায় দেখা যাবে? সেটা দেখা যাবে হলো আপনার ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের যে কলাম আছে, 8টি কলাম আছে, ওখানে বলা আছে কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য। ওই কলামটা আপনাকে দেখতে হবে এবং কি ওখান থেকে আপনাকে বুঝতে হবে যে এটা কি জামিনযোগ্য ধারা নাকি জামিন অযোগ্য ধারা, এই বিষয়টা বুঝতে হবে। অন্যদিকে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 497 ধারা অনুসারে জামিন অযোগ্য অপরাধে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে, তবে অভিযুক্ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস যোগ্য অপরাধ সংগ্রহ করেছে বলে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, সেক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিবে না। কিন্তু এখানে 16 বছরের কম বয়স্ক যদি হয়, তিনি যদি 16 বছরের কম হয়, উনি যদি নারী হয়, উনি যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তাইলে এই ক্ষেত্রে হলো আমাদেরকে কি বিষয়টা দেখতে হবে, জামিনের ক্ষেত্রে 16 বছরের কম কিনা, উনি মহিলা কিনা, উনি অসুস্থ কিনা, সেই বিষয়টা দেখতে হবে। এবং 80 বছর বয়স্ক ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন, তাহলে তিনি 379 ধারায় অপরাধটি জামিন অযোগ্য হলেও আদালত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। তাহলে 497 ধারার প্রাথমিক অর্থ হলো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখানে আদালতের উপর ডিপেন্ড করবে সে দিবে কিনা। সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে 379 ধারায় অপরাধের ক্ষেত্রে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে ইহা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এ নিয়ে জোরাজুরি করা যাবে না যে দিবে কি দিবে না, এটা কেন জামিন পাওয়াটা তার অধিকার নয় আসামির, এটা আদালতের বিবেচনা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। যেমন করিম হত্যার অভিযোগে একটা মামলায় অভিযুক্ত খাদিজা অভিযোগ গঠন সম্পর্কিত শুনানির সময় অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করে দাবি করে যে ঘটনার সময় সে কি করছে, অন্যত্র ছিল এবং এর সমর্থনে উনি কাগজপাতিও দাখিল করে। আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজপাতি বিবেচনায় তাকে অব্যাহতি দেন। এটা কি আইন সিদ্ধ? ব্যাখ্যা করুন। আসলে আমরা একটু আগে বিষয়টা বলেছিলাম যে অভিযোগ, কোন হত্যার অভিযোগে একটি মামলায় অভিযোগ গঠন সম্পর্কিত শুনানির সময় অব্যাহতি চেয়ে ওখানে কোনো আসামির কাগজপত্র বিবেচনা করা হয় না। আমরা সে বিষয়টা একটু দেখার চেষ্টা করি আবার একটু রিপিটলি, তাইলে আপনাদের মাথায় বিষয়টা আরো যাবে। দেখেন, চিকিৎসাধীন ছিল, অন্যত্র ছিল, আসামির এমন দাবির ভিত্তিতে অব্যাহতি, এটা আইন সিদ্ধ না। কারণ ঘটনার সময় তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং অন্যত্র ছিল, আসামির এমন দাবির সমর্থনে দাখিলি কাগজাদি বিবেচনা করে আসামিকে অব্যাহতি দেওয়া আইন সিদ্ধ না। আমরা একটু আগেও দেখেছিলাম যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1998-103, এই মামলায় বলা হয়েছে যে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিল করা যায় না। অভিযোগ গঠনের পরেই বিচারের সময় আসামি তার দলিলপত্র দাখিল করতে পারে। সুতরাং আদালত অভিযুক্ত দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে প্রদত্ত অব্যাহতি, এটা আইন সিদ্ধ না। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা একটু পরবর্তী প্রশ্নটা একটু দেখি। যেমন সংবাদদাতাকে আক্রমণ করে গুরুতর আহত করার অভিযোগে 6 জন ব্যক্তির বিরুদ্ধে এজাহার রুজু করা হলো। আর আপনারা তো বুঝেন এজাহার কি জিনিস, এফআইআর কি জিনিস, নালিশি মামলা কি জিনিস, এগুলো তো বুঝার কথা।
হ্যাঁ, কোনটা সিআর মামলা আর কোনটা জিআর মামলা, এগুলো একটু দেখে নিবেন, কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য, এই বিষয়গুলো একটু পড়তে হবে। আসলে আইনের বিষয়টা হলো আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিসে থাকতে হবে, নাইলে আপনারা ভুলে যাবেন বিষয়গুলো। হ্যাঁ, আইন কিছু জিনিস থাকতে হবে মাথায়, আর কিছু খাতায়। তো এই জন্য আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। তো তদন্তকারী কর্মকর্তা দুজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেন। অপর চারজন অভিযুক্তকে এই হেতুতে অব্যাহতি প্রার্থনা করলেন যে ঘটনার সময় তিনি যারা নামীয় অভিযুক্ত অফিসে আহ, অন্যজন একটি পরিচিত ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তদন্তকারী কর্মকর্তার প্রার্থনায় অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত চারজন অভিযুক্তকে অপরাধের দায় হতে অব্যাহতি দিতে পারেন কি? তাহলে দেখেন, অপরাধের দায় হতে অব্যাহতি, চারজন অভিযুক্তর অপরাধের দায় হতে অব্যাহতি দিতে পারেন, কারণ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মামলার রেকর্ড বা উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে। মামলায় রেকর্ড অর্থ হলো 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। এখানে রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র হলো পুলিশ কর্তৃক 161 ধারা লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি বা 164 ধারার ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট। হ্যাঁ, আমরা তো ময়না তদন্ত কি জিনিস সেটা তো আমরা জানি। এবং সুরুত হাল রিপোর্ট, এই যে সুরুত হাল রিপোর্ট পুলিশ করে, এই রিপোর্টগুলো, এবং কি করবে, জব্দ তালিকা, কি কি জব্দ করা হয়েছে, মেডিকেল রিপোর্ট কি আছে, নালিশি মামলার ক্ষেত্রে তার নালিশের দরখাস্তটা। হ্যাঁ, এবং এগুলো প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি ও নিতে পারে, অভিযুক্ত ব্যক্তির জবানবন্দিও নিতে পারে, এবং প্রসিকিউশন বা অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবে। এই কাগজপাতিগুলো দেখে আসলে এখানে অব্যাহতি দিতে পারে, কারণ যেহেতু অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট বিবেচনা করার সুযোগ আছে, সেহেতু তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট উল্লেখ করেছে যে অপর চারজন অভিযুক্ত ঘটনার সময় অফিসে এবং অন্য একজন পরিচিত ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন, সেহেতু এমন রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযুক্তদেরকে অব্যাহতি দিতে পারেন। তাই এই রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপর, তবে এই রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর না, চাইলে ম্যাজিস্ট্রেট দিতেও পারে অব্যাহতি, নাইলে দিবে না, বাট এটা বাধ্যকর করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। আইনগুলাকে বাস্তব প্রেক্ষাপটে মিলাই পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বিষয়গুলো আস্তে আস্তে সহজ হচ্ছে। এরপরে দেখেন, আসামির উপস্থিতির জন্য ধার্য দিনে অভিযোগকারীর অনুপস্থিতির ফল কি? আসামির উপস্থিতির জন্য, হ্যাঁ, ধার্য দিনে অভিযোগ যে করেছে ওনার অনুপস্থিতির ফল কি? এখানে অভিযোগ গঠনের আগে বা পরে নালিশ প্রত্যাহারের পরিণতি কি? দুটা জায়গা বলা আছে, আমরা একটু দেখি। প্রথমে অনুপস্থিতি। এই অনুপস্থিতির বিষয়টা আমরা আসলে উপস্থিতি অনুপস্থিতি আমরা সিপিসিতে কোথায় দেখি, আপনারা রিলেট করে পড়বেন, তাইলে আপনারা বিষয়গুলো মনে থাকবে। আপনারা ফ্যাক্ট বেস পড়াশোনা করবেন, ঘটনার সাথে মিলাই পড়াশোনা করবেন। ধরেন, মনে করেন আপনি ছোটবেলায় কি করেছেন, অথবা 5 বছর আগে আপনি একটা পিকনিকে গেছেন, ওখানে বন্ধুদের সাথে আপনি কি কি করেছেন, কোথায় কোথায় ঘুরেছেন, কোথায় ছবি তুলেছেন, বিষয়গুলো আপনার মনে আছে, কিন্তু আপনি 1 সপ্তাহ আগে আইনে কি পড়েছেন বিষয়গুলো মনে নাই। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি কোনো ঘটনার সাথে মিলাইতে পারতেছেন না। আপনি বিভিন্ন ঘটনার সাথে বিষয়গুলো মিলানোর চেষ্টা করবেন, তাহলে আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এখানে দেখেন, আমরা উপস্থিতি অনুপস্থিতি বিষয়টা দেখছি আদেশ 9, ওখানে কি হয়, ওখানে মামলা খারিজ হয়ে যায়। আর বিবাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কি হয়ে যায়, আপনার একতরফা ডিক্রি দেওয়া হয়। এই হলো বিষয়গুলো। তাইলে এখানে দেখেন 247-এ যখন 247 দ্বারাই বলা হয়েছে আহ নালিশকারী যিনি অভিযোগটা করেছেন বরাবর সমন ইস্যু করা হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তির হাজিরার জন্য নির্ধারিত দিনে অভিযুক্ত হাজির হয় কিন্তু নালিশকারী হাজির হয় না, সেক্ষেত্রে আদালত এখানে খালাস খালাস দিয়ে দিতে পারেন। কি করতে পারেন, অ্যাকুইটাল বা অ্যাকিউজডকে খালাস দিয়ে দিতে পারেন, যে আসামি তাকে খালাস দিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে কোনো তারিখ পর্যন্ত মামলা শুনানি মুলতবিও রাখতে পারেন, টু অ্যাডজন দি হিয়ারিং অফ দ্য কেস টু সাম আদার্স ডে। অর্থাৎ, কিন্তু অভিযোগকারী যদি সরকারি কর্মচারী হয়, এটা একটু মাথায় রাখতে হবে, অভিযোগকারী যদি সরকারি কর্মচারী হয় তাহলে অনুপস্থিত থাকলেও আপনার নালিশটা খারিজ করবে না। এরপরে ব্যক্তিগত হাজিরার প্রয়োজন না হলে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট মামলার অগ্রসর হতে পারে। এই হলো কথাবার্তা। এরপরে দেখেন, অভিযোগ গঠনের আগে বা পর নালিশ প্রত্যাহারের পরিণতি কি?
এখানে ফৌজদারি কার্যবিধির 248 ধারার অভিযোগ গঠনের আগে বা পরে নালিশ প্রত্যাহার করা হলে অভিযুক্ত কি হবে? এখানে খালাস পাবে, 248-এ খালাস পাবে। এগুলো একটু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ কথাবার্তা, প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে কোন অবস্থায় ম্যাজিস্ট্রেট একটা নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে। যে 248-এ বলতেছে যে অভিযুক্ত কর্তৃক নালিশ প্রত্যাহারের অনুরোধ থাকতে হবে, এবং নালিশ প্রত্যাহারের অনুরোধ, নালিশ প্রত্যাহারের যথেষ্ট কারণ উল্লেখ থাকতে হবে, কারণটা মাথায় রাখতে হবে। এবং উল্লেখিত কারণগুলোর মধ্যে যে সকল কারণ অভিযোগ প্রত্যাহারের জন্য যথেষ্ট সেগুলো বিবেচনা করবে এবং লিপিবদ্ধ করবে, এবং অভিযুক্ত ব্যক্তির সম্মতি ছাড়া এই ধারার অভিযোগ প্রত্যাহারের অনুমতি দিতে পারে না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা 109 নং প্রশ্নটা একটু দেখি। মিথ্যা, শঠতা, হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর কমপ্লেইনেন্ট অর্থাৎ বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কি কি অনুসরণ করতে পারে। হ্যাঁ, এখানে এই বিষয়টা দেখেন, কেউ যদি মিথ্যা বা শঠতা বা হয়রানিমূলক নালিশের ক্ষেত্রে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা এটা সিপিসিতেও সেরকম বিষয় আছে, মিথ্যা মামলা দায়ের করলে এখন বর্তমানে সংশোধিত হয়ে যে সিপিসিতেও আছে, দেওয়ানি কার্যবিধিতেও আছে, এখন 20,000 থেকে 50,000 করা হয়েছে। আপনারা বিষয়টা একটু দেখে নেবেন। তাইলে এখানেও সেম কি বিষয় বলছে, যে কারণ অর্থাৎ ফোকাস করতে হবে মিথ্যা, শঠতা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একজন ম্যাজিস্ট্রেট কি করতে পারে। যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে সেক্ষেত্রে তাকে কারণ দর্শাতে আহ্বান করবেন, যেন যে কেন সে এমন অভিযুক্তকে ক্ষতিপূরণ দিবে না, এবং যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে না সেক্ষেত্রে বাদীকে হাজির হতে এবং সে কেন ক্ষতিপূরণ দিবে না সে বিষয়ে কারণ দর্শাতে সমন ইস্যু করতে পারে। এবং কারণ বিবেচনামূলক সিদ্ধান্ত গ্রহণ, এখন বাদী যে কারণ দর্শাবে এমন কারণ সমূহ ম্যাজিস্ট্রেট বিবেচনা করবে, এবং যদি তিনি মনে করেন যে নালিশটি মিথ্যা বা শঠতা বা হয়রানিমূলক হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তাকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে। এগুলো বিষয় আমরা ওখানে দেখব। ক্ষতিপূরণ হলো আপনার 1,000 টাকা, আর মনে হয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে সেক্ষেত্রে 500 টাকা। এরপরে ওখানে ওনাদেরকে কারাদণ্ড রাখতে পারে, আর যদি তারা ওই টাকা পয়সাগুলো দিতে না পারে ওখানে আবার ক্ষতিপূরণ হিসাবে জরিমানা হিসাবে 3,000 টাকা বা 6 মাস কারাদণ্ড দেওয়ার একটা বিধান আছে, আপনারা দেখে নিবেন। এরপরে দেখেন আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেটা হলো দায়রা আদালত কর্তৃক মামলা বিচারের ক্ষেত্রে অনুসরণযোগ্য পদ্ধতিগুলো কি। একটা দায়রা আদালত কর্তৃক মামলা বিচারের ক্ষেত্রে কি কি বিষয়গুলো অনুসরণযোগ্য সেগুলো কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ফৌজদারি কার্যবিধির 193 ধারায় বিচারের জন্য মামলা আমলে গ্রহণ করার পর তার নিষ্পত্তিতে দায়রা কোর্ট কোন কোন পদ্ধতি অনুসরণ করে সেটা 265 ক থেকে ট পর্যন্ত অর্থাৎ এ থেকে এল পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তাইলে বলতেছে যে প্রথমে 265 গতে বলতেছে যে চার্জ গঠনের শুনানি বা অব্যাহতি আবেদন কি বলতেছে, ওই যেটা আমরা 241 কতে দেখেছি, আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে যখন একটা বিচার করে সেমলি দায়রা আদালত বিচারের সময় মোটামুটি ভাবে মিল আছে, যে ওনারা কি করবেন, এখানেও চার্জ গঠন বা শুনানির আগে অব্যাহতির আবেদন উনি নিতে পারবে এবং কি অব্যাহতি দিতে পারবে। তাহলে আর দায়রা আদালতের বিচারের আগে আরো দুইটা যে সেকশন আছে, তাহলে সেগুলোতে কি আছে আমরা ক এবং খর গল্পটা একটু দেখি। বলতেছে যে আপনার দায়রা আদালতে প্রত্যেকটি বিচার পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করবেন। কতে কি বলা আছে, রাষ্ট্রপক্ষ 265 কতে বলা আছে আপনার দায়রা আদালত প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষ ফি কি করবেন, মামলা পরিচালনা করবেন। খতে বলা আছে যে আপনার 265 ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে, হ্যাঁ 205 গ ধারায় 205 গ ধারার বিধান অনুসারে যখন অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। এটা হলো খতে বলা আছে, উনি নিজের বক্তব্য আগে শুরু করবেন। আর
এরপরে হলো আমরা কতে দেখেছি যে প্রত্যেক মামলা বিচারে পিপি রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করবেন, সেটাই বলা আছে। তাহলে ক এবং খ বুঝতে পেরেছেন। আর গতে হলো চার্জ গঠনের শুনানি বা অব্যাহতির আবেদনের বিষয়টা বলা আছে। অর্থাৎ উক্ত চার্জ চার্জ গঠনের শুনানির সময় বা অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিচারিক আদালতে অব্যাহতির আবেদন করতে পারে। চার্জ গঠনের শুনানি বা অব্যাহতির আবেদনের শুনানি একই দিনই হতে হবে। তবে চার্জ শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে চার্জ গঠনের পূর্বে অভিযুক্তকে অব্যাহতি দিবে। এরপরে হলো 265 ঘ। 265 গ ধারায় আমরা বলেছিলাম আদালত চার্জ গঠনের শুনানির সময় যে সকল বিষয় বিবেচনা করে এবং উভয় পক্ষের শুনানির পর যদি মনে করে যে অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার যুক্তি আছে, সেই ক্ষেত্রে দায়রা আদালত 265 গ ধারায় আনুষ্ঠানিক চার্জ গঠন করবে। এবং যখন আদালত অভিযোগ প্রণয়ন করে তখন অভিযুক্তকে চার্জ পড়ে শোনাতে হবে, ব্যাখ্যা করতে হবে, অভিযুক্তকে জিজ্ঞাসা করতে হবে এবং সে দোষ স্বীকার করে নাকি উনি বিচার প্রার্থনা করে, কি করে। তাই অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার যুক্তি থাকলে সেই অভিযুক্ত দোষ স্বীকার না করে আদালত চার্জ গঠন করবে এবং চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে। তাইলে ওনাকে 265 গতে বলবে যে উনি দোষ স্বীকার করে কিনা, নাকি উনি বিচার প্রার্থনা করে। যদি দোষ স্বীকার করে ওখানে গল্প শেষ, আর দোষ স্বীকার না করলে চার্জ গঠন করবে। এর পরবর্তী স্টেপ হলো উঁতে কি বলতেছে। 265 উঁতে বলতেছে আপনার অভিযোগের সত্যতা স্বীকারের ভিত্তিতে অভিযুক্তকে দণ্ড দিতে পারে। যদি উনি স্বীকার করে ফেলে তাইলে ওনাকে দণ্ড দিতে পারে, মামলা ওখানে শেষ। কিন্তু অভিযোগ গঠনের সময় দায়রা আদালত আসামিকে প্রশ্ন করবে যে তাকে যে অভিযুক্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হচ্ছে, সেই অপরাধটি করছে বলে সে স্বীকার করে কিনা। যদি আসামি স্বীকার করে যে সে অপরাধটি করেছে, তাইলে তো হয়ে গেল যে দায়রা আদালত 265 অনুধারা দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দিতে পারে। যদি দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষের স্বাক্ষর জন্য তারিখ, তো যদি অভিযুক্ত দোষ স্বীকার না করে, বিচার প্রার্থনা করে, তাইলে ধারায় উনি যদি দণ্ডিত হয় না, তাহলে উনি কি করবে, 265 ধারাতে কি করবে, রাষ্ট্রপক্ষের স্বাক্ষর জন্য, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, আসামি নয়, রাষ্ট্রপক্ষের স্বাক্ষর জন্য তারিখ নির্ধারণ করবে। অর্থাৎ সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপক্ষ আবেদনের ভিত্তিতে কোনো সাক্ষীকে হাজির হতে বা দলিল বা অন্য কিছু আদালতে উপস্থাপন করতে, যে কোনো প্রসেস ইস্যু বা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এই হলো কথাবার্তা। তাইলে এরপরে সেম ভাবে কিন্তু গল্পগুলো কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের বিচারগুলো কিন্তু সেম, একই কথাবার্তা ওখানেও বলা আছে। তাইলে এই ক্ষেত্রে দেখেন আমরা ম্যাজিস্ট্রেট কোর্টের সাথে রিলেশনে যাচ্ছি না। দেখেন প্রসিকিউশন পক্ষ সাক্ষ্য গ্রহণ, এখন চতে বলতেছে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত তারিখে প্রসিকিউশন পক্ষের সমর্থনে হাজিরকৃত সকল সাক্ষ্য আবেদন করতে পারবে। এটা কোথায় আছে, ছতে আছে। যেটা ম্যাজিস্ট্রেটের ওখানে ম্যাজিস্ট্রেট আদালতে 244 বলা আছে। এরপরে আদালত তার বিবেচনার ক্ষমতা বলে একজন সাক্ষী জেরা বা অন্যান্য সাক্ষীর বা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ না করে স্থগিত রাখতে পারে, অথবা কোনো সাক্ষীকে আরো জেরা করার লক্ষ্যে পুনরায় ডাকতে পারে। এরপরে বরিগিয়ার জতে 265 বরিগিয়ার জতে কি করবে, তাকে খালাস দিতে পারে। দেখতেছে যে প্রসিকিউশন পক্ষে সাক্ষ্য গ্রহণ, আসামি জবানবন্দি গ্রহণ বিষয়টি সম্পর্কে অভিযোগকারী পক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করে যে আসামি অপরাধ করেছে, এরূপ কোনো সাক্ষ্য নাই, তাহলে আদালত তাকে খালাস দিতে পারবে। এবং এই যে খালাসের বিষয়টা আবার ম্যাজিস্ট্রেট কোর্টে খালাসের বিষয় আছে 245, ওখানেও সেম ভাবে খালাস দিয়ে দিতে পারবে। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে মনে করেন খালাস দেওয়া হইল না, তাইলে কি করবে, এখানে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাতে পারবে। অর্থাৎ যে আসামি, আবার ওনার গল্প শুরু হবে, আপনি কিভাবে নির্দোষ, তাইলে সেটা আপনাকেই প্রমাণ করতে হবে এখন। তাহলে যে ক্ষেত্রে আসামিকে 242 ধারা অনুসারে খালাস দেওয়া হয় না, তখন তাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান করার জন্য, তোর জন্য কোনো সাক্ষ্য থাকলে বা উপস্থিত করার জন্য আহ্বান জানাবে। আসামি কোনো লিখিত বিবৃতি দাখিল করলে আদালত তা নথিভুক্ত করবে। এরপরে যুক্তিতর্ক, অর্থাৎ 265 ইয়তে বলতেছে যে আপনার কি করবে, তাইলে
পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে 265 জ ধারা অনুসারে আসামিকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন, এবং ইও ধারাতে বলতেছে দায়রা আদালত প্রসিকিউশন আসামি পক্ষের যুক্তিতর্ক অর্থাৎ আর্গুমেন্ট শ্রবণ করবেন। শ্রবণ 265 ইতে কি করবেন? ঝতে আত্মপক্ষ সমর্থন, ঝ ঝ এরপরে হলো ইয়তে হলো যুক্তিতর্ক। হ্যাঁ, যুক্তিতর্ক হবে যে আসামি পক্ষের জবানবন্দি গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রসিকিউশন তার মামলার সার সংক্ষেপ দাখিল করবে এবং আসামি বা তার উকিল তাহার উত্তর প্রদানে অধিকারী হবে, এবং তবে শর্ত থাকে যে যখন আসামি উকিল আইনগত কোনো প্রশ্ন উত্থাপন করে তখন এরূপ আইনত প্রশ্নের ক্ষেত্রে প্রসিকিউশন আদালতের অনুমতিক্রমে তার বক্তব্য পেশ করতে পারবে। এরপরে হলো খালাস বা দণ্ডাদেশ বা রায় যাকে বলা হয়। 265তে আবারও খালাস দিতে পারে। যুক্তিতর্ক বা আইনগত প্রশ্ন যদি শ্রবণের পর আদালত মামলার রায় ঘোষণা করবেন অথবা এখানে কি করবেন, খালাস দিয়ে দিতে আপনার হলো টতে কি বলতেছে, দায়রা আদালত আসামিপক্ষের খালাস বা দণ্ড প্রদান করবেন। এরপরে হতে বলতেছে যে দায়রা আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়, পূর্বে কোনো দণ্ড ছিল কিনা সেটার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়, এবং দায়রা আদালতে এরপরে হলো কি করবে, আমরা সেদিকে না যাই, মোটামুটি আমাদের গল্প এখানে আমরা শেষ করতে পারি যে খালাস বা দণ্ডাদেশ রায় দিতে পারে টতে। এরপরে হলো ঠতে গিয়ে যে আগে কোনো পূর্ববর্তী দণ্ডাদেশ ছিল কিনা সেই সম্পর্কে জানতে পারে। এই হলো মোটামুটি একটা দায়রা আদালতে প্রশ্নটা এবার লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া আর হলো দায়রা আদালতের বিচার। এই দুটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, প্রশ্ন আসতে পারে। আমি যদি আপনাদেরকে কিছু জায়গা একটু সাজেশন হিসেবে দিতে পারি, হয়তো কমন আসলেও আসতে পারে। যেমন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 190 থেকে 95, 200 থেকে 205 পর্যন্ত, এবং আপনারা 154 থেকে 173 পর্যন্ত ওই জায়গাটা, এবং মোসলেখার বিষয়গুলো আছে। মোসলেখা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সার্চ থেকে প্রশ্ন আসতে পারে, পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং কিভাবে হুলিয়া ক্রোক জারি করা হয়, সমন কিভাবে দেওয়া হয়, বিষয়গুলো একটু দেখে নেবেন। ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আশা করছি। এরপরে দেখেন, আমরা একটু দেখি যে একটি মামলা এইচ এর বিরুদ্ধে দি প্যানাল কোড 1860-302 ধারায় অভিযোগ গঠিত হয়। সাক্ষ্য প্রমাণে এইচ তার স্ত্রী ডব্লিউ কে আঘাত করতে গিয়ে ডব্লিউ এর কোলে থাকা বাচ্চা সি কে আঘাত করে, 14 দিন পরে সি মারা যায়। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা বলে হয়তো বা সি বেঁচে যেতে পারতো। এখন সংশ্লিষ্ট আইনে উল্লেখে এইচ এর আইনজীবী হিসেবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির যুক্তিমালা আপনি প্রস্তুত করুন। যেহেতু তার স্ত্রী ডাব্লিউ কে আঘাত করার অভিপ্রায় ছিল স্বামীর, হ্যাঁ এইচ এর ছিল, সে তো হত্যার অভিপ্রায় এইচ এর ছিল না, কারণ এক্ষেত্রে এইচ খুন বলে গণ্য নয়, নিন্দনীয় নরহত্যার জন্য বা খুনের জন্য দায়ী করা যায় না। যেহেতু সি কে হত্যা করার কোনো অভিপ্রায় এইচ এর ছিল না, এমন আঘাত করেনি, সম্ভবত মৃত্যু ঘটতে পারে, সি এর মৃত্যু ঘটাতে পারে মর্মে এ জানতো না, সেটা 299 নিন্দনীয় নরহত্যা করেছে মর্মে গণ্য করা যায় না। যেহেতু উল্লেখিত নিন্দনীয় বা খুন নয়, কিন্তু এস কে দণ্ডবিধি 302 এর বা 304 ধারায় দণ্ডিত করা যায় না। স্ত্রীকে আঘাত করতে গিয়ে সন্তানকে আঘাত করা, পরবর্তী যথাযথ চিকিৎসা না দেওয়ার কারণে দীর্ঘ 14 দিন পর উক্ত সন্তানের মৃত্যু অবহেলাজনিত মৃত্যু মর্মে গণ্য করা যেতে পারে। এই ক্ষেত্রে এস কে দণ্ডবিধি 304 ধারায় দণ্ডিত করা যেতে, যদি স্ত্রীকে আঘাত করতে গিয়ে সন্তানকে আঘাত করা বা পরবর্তী যদি যথাযথ চিকিৎসা না দেওয়ার কারণে দীর্ঘ 14 দিন পর উক্ত অবহেলাজনিত মৃত্যু মর্মে গণ্য হয়, তাকে এসকে 304 ক ধারায় অর্থাৎ দণ্ডিত করা যেতে পারে, এবং এসকে 302 এবং 304 ধারা থেকে খালাস দেওয়া হোক, তার শাস্তি কমিয়ে 304 ধারায় প্রদান করা হোক যদি সুনিপুণ। এই হলো মোটামুটি কথাবার্তা। এরপরে হলো আমরা একটু দেখি অব্যাহতি বা খালাসের মধ্যে পার্থক্যটা কি। বার কাউন্সিল পরীক্ষা কিন্তু 2023 সালে আসছে। অব্যাহতি বা খালাসের মধ্যে পার্থক্য কি? অব্যাহতি বা খালাস
তাইলে আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি অব্যাহতি বা খালাস কি জিনিস। এর মধ্যে পার্থক্য হলো অব্যাহতি দেওয়া হলো চার্জ গঠনের আগে, আর খালাস দেওয়া হয় চার্জ গঠনের পরে। যে ক্ষেত্রে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় না, সেক্ষেত্রে বিচারিক আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন না করে অব্যাহতি দিতে পারে। অন্যদিকে খালাসের প্রশ্ন উঠে চার্জ গঠনের পর। বিভিন্ন কারণে অভিযুক্ত ব্যক্তি খালাস পেতে পারে। সাধারণ নিয়ম হলো মামলা শুনানি বা সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত খালাস পাবে যদি বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়। কিন্তু অনেক ক্ষেত্রে চার্জ গঠনের পর মামলা শুনানি শেষ হওয়ার আগে অভিযুক্ত খালাস পেতে পারে। অভিযুক্ত 247 ধারা শুনানির দিনে নালিশকারী যদি হাজির না হলে, নালিশকারী যে নালিশ করেছে উনি হাজির না হলে 248 ধারায় এখানে উনি খালাস পেয়ে যাবেন, এবং প্রত্যাহার করলে 494 এর খ ধারা পাবলিক চার্জ গঠনের পর মামলা প্রত্যাহার করে নিলে এখানেও খালাস পেয়ে যেতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে ধারাগুলো কোথায় আছে? 202 এর বলতেছে 241 ধারায় দায়রা আদালত 265 গ ধারায় আসামিকে অব্যাহতি দিতে পারেন, আর ম্যাজিস্ট্রেট 245 ধারা বা যেখানে দায়রা আদালত 265 জ ধারায় খালাস দিতে পারেন। এই হলো বিবেচ্য বিষয়গুলো কি। এখানে কাগজপত্র নথিপত্রগুলো দেখবেন। আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে মামলার নথি, দাখিলপত্র, কাগজপত্র আসামির জবানবন্দি বিবেচনা করে অব্যাহতির আদেশ দিতে পারেন। আর মামলার বিচার পূর্বে অব্যাহতি দেওয়ার সাক্ষ্য গ্রহণ হয় না বা অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেওয়া হয় না। যেহেতু খালাস আদেশ বিচার শেষে দেওয়া হয়, সেক্ষেত্রে খালাস আদেশের সাক্ষীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা দেখেন কারণটা কি, চার্জ গঠনের আগে দাখিলকৃত মামলার নথি পর্যালোচনা করে যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে আসামিকে অব্যাহতি প্রদান করা হয়, আর সাক্ষ্য প্রমাণ পর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে আসামিকে খালাস দেওয়া হয়। সিদ্ধান্তের প্রকৃতি, অব্যাহতির আদেশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় না, খালাস আদেশ চূড়ান্ত সিদ্ধান্ত বা রায়। 403 ধারায় এই যে দোবার আদেশে যে উক্ত অব্যাহতির বিরুদ্ধে পুনরায় একই বিষয়ে মামলা দায়ের করতে পারে, কিন্তু 403 বলতেছে দোবারা দোষের নীতি প্রযোজ্য না, কিন্তু খালাসের ক্ষেত্রে পুনরায় মামলা করা যায় না। এখানে ডবল জিও পার্টির নীতি প্রযোজ্য হবে। প্রতিকার, খালাসের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো আপিল। খালাসের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো আপিল, আর অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। আর খালাস বা অব্যাহতি সংক্রান্ত যে প্রতিকার, যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় ফৌজদারি কার্যবিধি 470 দ্বারা। খালাস আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি তথা সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর নালিশি মামলা নালিশকারী আপিল দায়ের করতে পারে। অন্যদিকে অব্যাহতির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়। রিভিশনে সংক্ষুব্ধ ব্যক্তি উক্ত অব্যাহতির বিষয়ে অধিকতর অনুসন্ধানের প্রার্থনাও করতে পারেন। এরপরে আমরা একটু সামারি ট্রায়ালে চলে যাই। সংক্ষিপ্ত বিচার 113 নং প্রশ্ন আমরা দেখি, সংক্ষিপ্ত বিচারটা আসলে কি। একটি মামলা সংক্ষিপ্ত বিচার করার পদ্ধতিগুলো কি, এরূপ বিচারের দণ্ড প্রদানের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ আছে কি, যদি থাকে তা কি কি। গুরুত্বপূর্ণ কথাবার্তা। হ্যাঁ, সংক্ষিপ্ত বিচার বলতে আসলে দ্রুত নিষ্পত্তিকে বোঝায়। সংক্ষিপ্ত বিচার ধারা একটি মামলাকে বোঝায় যেটা তৎক্ষণাৎ বা অবিলম্বে বিচার বা নিষ্পত্তি করা যায়। দীর্ঘ অনুসন্ধান বা তদন্তের প্রয়োজন হয় এমন চলমান জটিল মামলার ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার কাম্য নয়। সংক্ষিপ্ত বিচারের উদ্দেশ্য হলো ন্যায় বিচারের জন্য পর্যাপ্ত নথিপত্র থাকা, এতে দীর্ঘ হবে না, মামলা দ্রুত নিষ্পত্তি বাধাগ্রস্ত করবে। মামলা দীর্ঘ হবে না, এক্ষেত্রে দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। মামলা সংক্ষিপ্ত বিচার করার কার্যপদ্ধতিগুলো হচ্ছে, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে তা ফৌজদারি কার্যবিধি 262 ধারায় উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে আপিলের বিধান নাই সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে সেটা 263 ধারায়, এবং যে ক্ষেত্রে আপিলের বিধান আছে সেক্ষেত্রে মামলা সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা 264 ধারায় বলা আছে। তাহলে 262 ধারায় উল্লেখ আছে কি, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ধারা মানে আপিলের বিধান নাই, সেটা 262 ধারায় বলা আছে। সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে সেটা 263 ধারায় আপিলের বিধান আছে, এবং এবং যে ক্ষেত্রে মামলা বিচারে কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা 264 ধারায় বলা আছে। আমরা একটু দেখার চেষ্টা করি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করা। 262 ধারায় বলা আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 20 অধ্যায়ে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবেন। 262-তে 20 অধ্যায়ে ম্যাজিস্ট্রেট মামলা কর্তৃক বিচারের যে পদ্ধতি অনুসরণ করা হলো সেটি হলো সাক্ষীর সাক্ষ্য রেকর্ড বা আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই। সংক্ষিপ্ত বিচারের ম্যাজিস্ট্রেট বেঞ্চ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করবে না, আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না। এমন মামলা আপিলের বিধান থাকে না। আপিল যোগ্য বা আপিল যোগ্য যা
যা হোক না কেন সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে কোনো আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই, তবে ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক একটা বা নির্দেশিত ফর্ম পূরণ করবে। এরপর হলো এখানে কি করবে, স্বাক্ষর সারমর্ম রায় লিপিবদ্ধ করবে। ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বেঞ্চ কর্তৃক প্রত্যেক সংক্ষিপ্ত বিচারে আপিলের বিধান আছে, যে ক্ষেত্রে দণ্ড প্রদানের পূর্বে সারমর্ম রায় লিপিবদ্ধ করবে এবং 263 ধারায় উল্লেখিত বিবরণ উল্লেখ করবে। এমন রেকর্ড বা রায়ের ভাষা 263-তে বলা আছে ধারায় রেকর্ড, 264 ধারায় লিপিবদ্ধকৃত রায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিখিত হতে হবে এবং সেটা ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায়। এখন সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের ক্ষেত্রে 262 ধারায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। 262 ধারায় অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড প্রদান করা যাবে না। সংক্ষিপ্ত বিচারের পরত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচারে 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, শুধুমাত্র অর্থদণ্ড করলে অর্থদণ্ডের পরিমাণ 200 টাকা অতিক্রম না করলে আপিল করা যাবে না। সংক্ষিপ্ত বিচারে 2 বছর বা তার কম কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সেক্ষেত্রে আপিল করা যাবে। তবে 2 বছরের কম কারাদণ্ড দিলে বা কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে, তবে 2 বছরের বেশি হলে যাবে আর কি। এরপরে হলো আমরা একটু দেখি একজন ম্যাজিস্ট্রেট আপিলযোগ্য বা আপিল অযোগ্য মামলার সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কিভাবে লিপিবদ্ধ করবেন। এই যে ফৌজদারি কার্যবিধি 263 ধারাতে আপিলযোগ্য মামলা সংক্ষিপ্ত বিচার 264 ধারার আপিলযোগ্য মামলার ক্ষেত্রে লিপিবদ্ধ করবেন। সেটা হলো সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট বেঞ্চ সাক্ষীর রেকর্ড করবে না, আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না। যে ক্ষেত্রে এমন মামলার আপিলের বিধান থাকে না, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নির্দেশিত একটা ফর্ম পূরণ করবেন। এখানে লেখা থাকবে ক্রমিক নাম্বার থাকবে, অপরাধ সংগঠনের তারিখ থাকবে এবং রিপোর্ট বা নালিশের তারিখ থাকবে, নালিশকারী বা যদি থাকে তার নাম থাকবে এবং অভিযুক্ত ব্যক্তির নাম, পিতার নাম, আবাসিক ঠিকানা থাকবে। যে অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে, যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে যে সকল অপরাধ 260 ধারার ঘ উম ই এই ধারার সম্পত্তির মূল্যমান অপরাধটি সংঘটিত হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির অজুহাত বা জবানবন্দি আর সিদ্ধান্ত বা উক্ত দণ্ডের কারণ বিষয় সংক্ষিপ্ত বিবরণ। এরপরে শাস্তি বা অন্য কোনো চূড়ান্ত আদেশ বা কার্যধারা সমাপ্তির তারিখ, এই বিষয়গুলো থাকবে ফর্মে। এরপর আপিল যোগ্য মামলা সংক্ষিপ্ত বিচার লিপিবদ্ধকরণ। আপনার ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের ব্রাঞ্চ কর্তৃক সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিলের বিধান আছে, সেখানে দণ্ড প্রদানের পূর্বে স্বাক্ষর সারমর্ম রায় লিপিবদ্ধ করবে এবং 263 দ্বারা উল্লেখিত বিবরণ উল্লেখ করবে এবং আপিল অযোগ্য যেই হোক না কেন সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নাই। এরপরে আমরা চলে যাই একটু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে একটু দেখার চেষ্টা করি। শুধু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কি, কখন আসামির অনুপস্থিতিতে বিচার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া পরিচালনা করা যায়। বলতেছে যে ফৌজদারি কার্যবিধির 339-এর ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যেতে পারে, যথা ফৌজদারি কার্যবিধির 87-88 ধারার আবশ্যিক বিধানসমূহ প্রতিপালন করা হয়েছে, অর্থাৎ তাকে পলাতক ব্যক্তি আত্মগোপন করেছে বা সর্বনিম্ন 30 দিনের সময় দিয়ে হাজির হওয়ার জন্য তাকে হুলিয়া জারি করেছে 87-তে এবং উক্ত লিখিত হুলিয়া জারির পর অভিযুক্ত ব্যক্তির হয়নি, সে 88 ধারায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছে এবং আদালতের বিশ্বাস করার কারণ আছে। যে কি কারণ আছে, অভিযুক্ত পলায়ন করেছে বা আত্মগোপন করেছে যেন তাকে গ্রেপ্তার না করা যায় এবং বিচারে হাজির না করা যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের তাৎক্ষণিক সম্ভাবনা নেই, তাহলে অনুপস্থিতিতে বিচার। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা না যায়, স্বেচ্ছায় হাজির না হয়, তবে তার বিচারের জন্য ফৌজদারি কার্যবিধি 339-এর খ ধারায় উল্লেখিত অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধান অনুসরণ করতে হবে। দেখেন, অভিযুক্তকে হাজিরার জন্য পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ। আসামির অনুপস্থিতিতে বিচার শুরুর পূর্ববর্তী শর্ত হলো অনুপস্থিতিতে আসামিকে হাজিরার জন্য ব্যাপক প্রচার আছে। 2টি জাতীয় দৈনিক বাংলা পত্রিকা হাজিরার আদেশ দিতে হবে এবং উক্ত প্রকাশিত আদেশে উল্লেখিত বিষয়ের মধ্যে হাজির হতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে 39-এর খতে এবং 87-88 দ্বারা বিধান প্রতিপালন হওয়ার পরও যদি আদালত বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করেছে, তাকে নিজেকে আত্মগোপন করেছে
তাকে গ্রেপ্তার না করা যায়, তাহলে বিচারের জন্য হাজির না করা যায়, তাহলে আপাতত কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য দুটি বহুল প্রচারিত দৈনিক বাংলা পত্রিকা বিজ্ঞপ্তি দিবেন এবং উল্লেখিত সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবে। এবং যদি অভিযুক্ত এমন নির্দেশনা মান্য করতে ব্যর্থ হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করা যাবে, অর্থাৎ বিচার করা যাবে। এরপর হলো জামিনে মুক্তিপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে বিচার। পলাতক আসামির অনুপস্থিতিতে বিচার করার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের বিধান নিম্নলিখিত ক্ষেত্রে অনুসরণ করা প্রয়োজনীয় না। যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হওয়ার পর, অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি দেওয়ার পর সে কি করছে, অভিযুক্ত পলাতক হয়, হাজির হতে ব্যর্থ হয়, তাহলে পলাতক ব্যক্তির অনুপস্থিতিতে বিচার শুরু করতে তাকে হাজিরা হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে বিচার সম্পন্ন করতে এখতিয়ার সম্পন্ন আদালত বিজ্ঞপ্তি প্রদান না করে, কারণ লিপিবদ্ধ না করে উক্ত আসামি অনুপস্থিতিতে বিচার করবে। এখানে আমরা একটা ডিএলআর দেখি। আব্দুল হোসেন বনাম রাষ্ট্র 1 বিএলসি এডি 40 মামলায় বলা হয়েছে যে আদালতে হাজির হওয়ার পর আবেদনকারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, সেই তো 339 দ্বারা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর আসামিকে গ্রেপ্তার করতে না পারলে, তিনি স্বেচ্ছায় উপস্থিত না হলে তার বিরুদ্ধে পরিচালনার পদ্ধতি বর্ণনা করুন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পর কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারলে, তিনি স্বেচ্ছায় উপস্থিত না হলে তার বিরুদ্ধে বিচার পরিচালনার পদ্ধতি। আগের কথাবার্তা, ওই যে অনুপস্থিতিতে বিচার করা যাবে, ওই যে তা কি করবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে, দুটি দৈনিক বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, এরপরে বিচার হবেন। এবং উনি যদি জামিনে মুক্তি হয়ে উনি যদি পলায় যায়, সেক্ষেত্রে তাকে আর বিজ্ঞপ্তি দেওয়া লাগবে না, এমনিতেই করা যাবে। জামিনে মুক্তি হওয়ার পর সে যদি অনুপস্থিত থাকে, তাহলে কি অগ্রসর হবে সেম। জামিনে মুক্ত হওয়ার পর সে যদি পলায় থাকে, তাহলে আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কোনো দরকার নাই, তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে 119 থেকে দুষ্কর্মের সহচর বা রাজসাক্ষীর বিষয়গুলো, টেন্ডার অফ পার্ডন, কখন অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো 119 থেকে। ইনশাল্লাহ আপনারা ক্লাসটা শুনবেন। এর আগে আমাদের যে মোটামুটি ক্লাসগুলো আছে, এর আগে আরো যে 4টা ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, তাইলে আপনি অনেক বিষয়গুলো আসলে বুঝতে পারবেন। আর বিষয়টা হলো আপনাকে বেশি করে পড়তে হবে, পড়ে পড়ে মেন জিনিসগুলো নোট ডাউন করবেন আর একটু হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করবেন। আর এই যে কয়টা দিন আছে পরীক্ষার আগ পর্যন্ত, প্রতিদিনই অন্তত 5-6 ঘন্টা করে পড়াশোনা করুন। আশা করছি তাইলে সাকসেস হবেন। আইনের বিষয়গুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে আইনের বিষয়গুলো আসলে কখনো পসিবল হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।